সালাম। আজকে আমি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স এটার সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেকেন্ড লেকচারে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো আমি বোর্ডের দিকে একটু খেয়াল করবো। আমি লিখেছি আগে থেকে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা বা প্রতিবন্ধকতা, বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমস্যা এবং বাংলাদেশে এই বৈদেশিক বাণিজ্যের সমস্যা সমাধান, তাই না? এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসি ওয়ান বাই ওয়ান। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা তোমরা আগের ক্লাস যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো, ইতিমধ্যে জেনে গিয়েছো যে আন্তর্জাতিক বাণিজ্য আসলে কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব এবং বৈশিষ্ট্যগুলো কি ধরনের সবই জেনেছ। আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা কি। গুরুত্বের মধ্যে সুবিধা নিহিত আছে, তারপরে আলাদা করে কিছু পার্টস এখানে আলোচনার অবকাশ রাখে বলেই আমি অবতারণা করেছি। পার্টসগুলো আগে আমরা দেখে নিই যে আসলে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধাগুলো কী কী। প্রথমে মনে করো সেবা ও পণ্য ও সেবা রপ্তানি সুযোগ, বা মনে করো একটা দেশ যা উৎপাদন করে, হোক সেটা পণ্য বা সেবা, সেটা যদি এক্সেস হয় তাহলে সেটা একমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই সেই উদ্বৃত্তটা অন্য দেশে রপ্তানি করে দেওয়া সম্ভব হয়। তারপরে হচ্ছে অনুৎপাদিত পণ্য ভোগের সুবিধা, অর্থাৎ যে পণ্য বাংলাদেশে বা অন্য কোনো দেশ উৎপাদন করে না সেই পণ্যগুলো তারা ভোগ করার সুবিধা পেয়ে থাকে। এছাড়া হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার হয় যে দেশ যে সম্পদে সমৃদ্ধ সেই সম্পদটাকে টোটালি ইউটিলাইজেশন করার একটা অপরচুনিটি থাকে ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে। শ্রমিক বিশেষায়ন ঘটে, অর্থাৎ যে শ্রমিক যেটাতে দক্ষ তাকে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দেওয়ার একটা অবকাশ থেকে যায় আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। তোমরা খেয়াল করছো যে আমি পয়েন্টসগুলো খুব লিমিটেড ওয়েতে আলোচনা করছি, কারণ আগে আসলে এরকম পয়েন্টস এসব আলোচনা হয়েছে। এরপরে হচ্ছে পরিমিত বা ন্যায়সঙ্গত মূল্যে উন্নত পণ্য ভোগ। উন্নত পণ্য আমরা ভোগ করতে চাই, এখন সেটা যদি হাই কস্ট হয়ে থাকে, অনেক বেশি দাম হয়ে থাকে, তাহলে সেটা জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। এখন এটাকে পরিমিত বা ন্যায্য মূল্যে পাওয়ার একটা সুযোগ হয়ে যায় ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে। কর্মসংস্থানের সুযোগ হয়, কারণ হিউজ ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায়, অনেক কিছু তৈরি হয়, যার ফলে দেশে অর্থনৈতিক একটা ব্যাপকতা আসে, বাজার সম্প্রসারণ হয় এবং এর ফলে একটা কর্মসংস্থানের সুযোগ হয়ে যায়। তারপর হচ্ছে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ যে যে জিনিস রপ্তানি করতে চায় সেই জিনিসের যারা উদ্যোক্তা আছে তাদের সেই ব্যাপারে একটা দক্ষতা তৈরি হয়ে যায়। এরপর শিল্পের সম্প্রসারণ হয়, অর্থাৎ যে জিনিস আমরা রপ্তানি করতে চাই বা যে কোনো দেশ রপ্তানি করতে চায় সেই জিনিসটার উপরে তাদের শিল্প তৈরি করতে হয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করতে হয়, এবং এক্ষেত্রে দেখা যায় সেই শিল্পের ব্যাপকতা বেড়ে যায়, সম্প্রসারণ হয়। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়। আমরা যদি ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে আসি তাহলে বিভিন্ন দেশের সাথে কি হয়, বিভিন্ন দেশের সম্পর্ক স্থাপন হয়, যার ফলে আন্তর্জাতিক একটা সহযোগিতা বলয় তৈরি হয়ে যায়। প্রযুক্তিগত জ্ঞানের বিকাশ ঘটে। এটা সম্ভব না যে প্রত্যেকটা দেশই সম্পূর্ণ হবে বা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হবে। বিভিন্ন দেশকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ। এক্ষেত্রে উন্নত দেশ যে প্রযুক্তি হ্যান্ডেলিং করে, অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ সে প্রযুক্তি পায় না, সুবিধাটা পায় না, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে সে প্রযুক্তি তারা ভোগ করতে পারে বা আনতে পারে। জীবনযাত্রার মানও উন্নয়ন ঘটে। এই গেল আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা। এরপরে আমরা আলোচনা করবো আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা বা প্রতিবন্ধকতা। কী কী সমস্যা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে হতে পারে বলে মনে করা হয়। প্রথমে আমরা যদি বলি তাহলে বলবো যে ক্ষতিকর অপ্রয়োজনীয় পণ্য আমদানি, মানে কিছু কিছু বাইন্ডিংস দিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্যের অনুন্নত দেশগুলোকে, বিশেষ করে উন্নত দেশে বাইন্ডিংস দেয় যে আমার এই জিনিসগুলো তোমাকে নিতে হবে। একটা প্রয়োজনীয় দ্রব্যের সাথে অনেকগুলো অপ্রয়োজনীয় নিতে বাধ্য করা হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ফলে যার ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেখা যাচ্ছে আমার দরকার নেই
কিন্তু তারপরে আমার সেই জিনিসটা ওই দেশ থেকে আনতে হচ্ছে। এর ফলে কি হয়, ক্ষতিকর অপ্রয়োজনীয় পণ্য আমদানির একটা প্রবণতা দেখা দেয়। প্রতিকূল বাণিজ্য শর্ত, এই যে আমি ক্ষতিকর অপ্রয়োজনীয় আমার দরকার নেই তারপরে আমি আনছি ওই দেশ থেকে, এতে কি হচ্ছে, এতে আমরা আমদানির ব্যয়টা বেড়ে যাচ্ছে রপ্তানির চেয়ে, যার ফলে কি হচ্ছে, প্রতিকূল বাণিজ্য শর্ত হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগের লেকচারে বলেছিলাম প্রতিকূল বাণিজ্য শর্তটা কি। প্রতিকূল বাণিজ্য শর্ত হচ্ছে যে যখন কোনো দেশে রপ্তানির চেয়ে আমদানি বেশি হয় তখন সেটা প্রতিকূল হয়ে যায়। তারপর হচ্ছে অসম প্রতিযোগিতা ও ডাম্পিং। অসম প্রতিযোগিতা, একটা উন্নত দেশের সাথে উন্নত দেশের বাণিজ্য কি সুষম প্রতিযোগিতা হবে? হবে না। ঠিক একইভাবে যেরকম দৌড় প্রতিযোগিতা একটা শীর্ণ ক্ষীণকায় কম্পিটিটরের সাথে একটা স্বাস্থ্যবান সবল কম্পিটিটরের যেমন প্রতিযোগিতা হতে পারে না, ঠিক একইভাবে বাণিজ্যের ক্ষেত্রেও সেই কথাটাই প্রযোজ্য। আর ডাম্পিং কি? ডাম্পিং কিন্তু খুব জরুরি একটা বিষয়, জেনে রাখো। ডাম্পিং হচ্ছে যখন কোনো দেশ অন্য কোনো দেশে ক্ষতি করার চেষ্টা করে, তখন সে কি করে, নিজের দেশে প্রোডাক্টটা আমার নিজের দেশে বেশি দামে বিক্রি হলেও অন্য দেশে কম দামে বিক্রি করে। কম দামে বিক্রি করলে তখন সেই দেশের প্রোডাক্ট কিন্তু আর বিক্রি হয় না, যেটা কনজিউমাররা কম দামে পায় সেটাই কিন্তু তারা গ্রহণ করে। যেমন আমি বলছি একটা উদাহরণ দিয়ে, যে ফ্যান লাভলি ইন্ডিয়ার বাজারে যদি সেটা 250 টাকায় বিক্রি হয়, ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটটা পাওয়ার জন্য বাংলাদেশে 200 টাকায় বিক্রি করবে। কিন্তু বাংলাদেশের ফ্যান লাভলি কিন্তু 200 টাকায় বিক্রি হচ্ছে না, মনে করো 230 বা 40 টাকায় বিক্রি হচ্ছে। তখন কি করবে কনজিউমাররা ওই যে ইন্ডিয়ানটা কম দামে পাওয়া যাচ্ছে সেটাই কিনবে। এটাকেই বলা হয় ডাম্পিং নীতি। অর্থাৎ অন্যের বাজারকে নষ্ট করার জন্য যখন প্রোডাক্টটাকে নিজের দেশের বাজারের চেয়েও কম মূল্যে অন্যের বাজারে বিক্রি করার প্রবণতা দেখা দেয়। এরপরে আসে পরনির্ভরশীলতা বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অবশ্যই পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। অন্য দেশ থেকে আমি জিনিস আনতে আনতে এমন অভ্যাস হয়ে যায় আমার যে নিজে আমি আর করি না। মনে করো এই যে আমরা এখন কি হচ্ছে, এই জেনারেশন, তোমাদের জেনারেশনে কি হচ্ছে, বাইরের খাবারের প্রতি তোমাদের এত ঝোঁক, যখন তখন তোমরা বাইরের খাবারের অর্ডার দিচ্ছ, ফুড পান্ডা, এই সহজ ফুড, এই অর্ডার দিচ্ছ, ঘরে রান্নার ব্যাপারটা তখন আর থাকছেই না। ঠিক এরকম হয়ে যায়। অর্থাৎ যখনই আমি জানি যে আমি বাইরের দেশ থেকে জিনিসটা পাবোই, আমার নির্ভরশীলতা এত বেড়ে যায় যে আমি সেই জিনিসটা নিজের দেশে উৎপাদন করতে চাই না। এরপরে অতিরিক্ত উৎপাদনজনিত জটিলতা, অর্থাৎ যখন আমি কোনো জিনিস রপ্তানি করতে চাইবো তখন তো আমাকে অনেক বেশি উৎপাদন করতে হবে সেই জিনিসটা, এবং সেই জিনিসটা বেশি উৎপাদন করতে গেলে আমার তখন একটা জটিলতা তৈরি হয়ে যাবে। প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, মনে করো বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ, এখন আমি ভারতকেও এটা দিতে চাই, তাহলে কি হবে, আমাদের গ্যাসটাকে অতিরিক্ত ব্যবহার হবে, এবং যার ফলে দেখা যাবে নেক্সট জেনারেশন কিন্তু সেই জিনিসটা আর পাবে না। এইটাও একটা প্রবলেম হয়ে যায়। সাম্রাজ্যবাদের প্রসার, অর্থাৎ উন্নত দেশগুলা বাণিজ্যের মাধ্যমে অনুন্নত দেশগুলোকে ডমিনেট করার চেষ্টা করে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং তারা রাজনৈতিকভাবেও, যার ফলে দেখা যায় একটা সাম্রাজ্য বলয় কিন্তু তৈরি হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। সুষম এবং স্থানীয় শিল্প প্রসারের প্রতিবন্ধকতা, অর্থাৎ স্থানীয় ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে এমন হয় যে স্থানীয় কোনো শিল্প তখন আর গড়ে উঠতে পারে না, কম্পিটিশনে টিকে থাকতে পারে না। সো তারা কি করে, অবাধে ঝরে যায়। আন্তর্জাতিক দ্বন্দ্ব সৃষ্টি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আন্তর্জাতিক দ্বন্দ্ব সৃষ্টি, এখন তুমি আমার কাছ থেকে একটা জিনিস নিচ্ছ, মনে করো ভারতের কাছ থেকে একটা জিনিস নিচ্ছ, আমার কাছ থেকে জিনিসটা নিচ্ছ না, তখন আমি মনে মনে কিন্তু তোমার উপর কিছুটা হলেও রাগ হবে যে আমিও তো জিনিসটা বিক্রি করি, আমার কাছ থেকে কেন নেবো না, ঠিক না? এরকমভাবে দেখা যায় বাণিজ্য করতে গেলেও একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এই গেল আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা বা প্রতিবন্ধকতা। এখন আমরা আসবো বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব কি। আন্তর্জাতিক বাণিজ্যের যা গুরুত্ব বাংলাদেশের জন্য ঠিক একই রকম, পয়েন্টসগুলো একই হবে, আমি জাস্ট পয়েন্টসগুলো বলবো, এত ডিটেল আলোচনায় যাব না। উৎপাদন বিশেষণের জন্য অবশ্যই দরকার। তারপর হচ্ছে উপকরণ ও পণ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ,
কীভাবে উপকরণ এবং পণ্যটাকে সুষ্ঠু ব্যবহার করা যাবে সেটা নিশ্চিত করার জন্য দরকার। অর্থনৈতিক উন্নয়ন, বিশ্লেষণ, সর্বাধিক বিশ্ব আয় বৃদ্ধি, তারপর হচ্ছে লাভজনক বাণিজ্য সংরক্ষণ, ব্যষ্টিক সামষ্টিক বিভিন্ন কৌশল প্রয়োগে সহায়ক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যার সমাধান, সম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকি খরচ এড়ানো, দেশের অভ্যন্তরে মুদ্রার মান ও বৈদেশিক বিনিময় হার, বৈদেশিক মুদ্রা লাভ, আপেক্ষিক সুবিধা ও বিশেষীকরণ, পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতার বিষয়, অর্থনৈতিক সমস্যা ও আন্তর্জাতিক ব্যাপ্তি। এইসব পয়েন্টসগুলোই আগে আলোচনা করা হয়েছে এবং আমি আলোচনা করলাম না। তারপরে যদি আলোচনা কারো কোনো পয়েন্টস বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস বক্সে বললে আমি সেটা আলোচনা করব। যেটা এখন আমরা করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য থাকে। এটা একটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বাংলাদেশে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য কি, মানে বাংলাদেশে বৈদেশিক লেভেলে কী ধরনের বাণিজ্য করে থাকে, সেই পয়েন্টসগুলোই এখন আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো বাংলাদেশ আসলে কি করে, মেনলি যেটা করে থাকে সেটা হচ্ছে কাঁচা মাল রপ্তানি করে। বাংলাদেশে তোমরা জানো বৈদেশিক বাণিজ্যের দুইটা সেক্টর, একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে আমদানি। বাংলাদেশও কিছু কিছু রপ্তানি করে, কিন্তু কি করে থাকে, বেশিরভাগ যেটা রপ্তানি করে সেটা হচ্ছে কাঁচা মাল, র মেটেরিয়ালস, এবং র মেটেরিয়ালস রপ্তানি করে কিন্তু রপ্তানি আয় বাড়ানো সম্ভব না। ফিনিশ প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট রপ্তানি করে যে আয়টা হতো, র মেটেরিয়ালস রপ্তানি করে কিন্তু সেই আয়টা হয় না, যার ফলে বাংলাদেশ রপ্তানি আয়ের দিক থেকে পিছিয়ে আছে। এরপরে শিল্পজাত দ্রব্যের আমদানি, বাংলাদেশ কিন্তু কি করে, রপ্তানি করে র ম্যাটেরিয়ালস, আমদানি করে থাকে শিল্পজাত পণ্য, অর্থাৎ যেটা কিনতে অনেক বেশি টাকা লাগে সেই ধরনের পণ্য বাংলাদেশ আমদানি করে থাকে। যেমন যন্ত্রপাতি, কলকবজা, লোহা, ইস্পাত, জ্বালানি, বস্ত্র, ওষুধ, সিমেন্ট, এই ধরনের অনেক জিনিসই বাংলাদেশ আমদানি করে থাকে। আর রপ্তানি করে থাকে চা, পাট, তামাক, মাছ, চামড়া, খাদ্যশস্য আমদানি, বাংলাদেশের আমদানি তালিকা বিরাট একটা অংশ দখল করে আছে খাদ্যশস্য, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্যশস্য বাংলাদেশকে আমদানি করতে হয়। ঘনিষ্ঠ সম্পর্ক, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য করে বেশি, যার ফলে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়া লেনদেন ভারসাম্য, লেনদেনের ভারসাম্যের দিক থেকে বাংলাদেশ প্রতিকূলতায় আছে, কারণ বাংলাদেশে রপ্তানি হয় কম এবং আমদানি হয় অনেক বেশি, যার ফলে প্রতিকূল বাণিজ্য শর্ত বাংলাদেশে বর্তমান। আমদানির পরিমাণ বেশি, আগে বলেছি, রপ্তানির পরিমাণ কম। জলপথে বাণিজ্য, বাংলাদেশে এটা করে থাকে, জলপথে বাণিজ্যটা করে থাকে, কারণ বাংলাদেশ নদীমাতৃক একটা দেশ, যার ফলে জলপথে বাণিজ্যটা করলে বাংলাদেশের জন্য একটু কস্টটা কম হয়। এরপরে হচ্ছে বিদেশিদের প্রভুত্ব, বাংলাদেশের বাণিজ্য অনেকটাই বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত, যার ফলে বলা যায় যে বিদেশিরা আসলে বাংলাদেশের বাণিজ্যটাকে টোটালি ডমিনেট করে থাকে। তারপরে ওয়েজ আর্নার স্কিম, বাংলাদেশে ওয়েজ আর্নার স্কিম পদ্ধতি চালু করা হয়েছে, যার ফলে এই পদ্ধতির আওতায় প্রচুর পণ্য আমদানি করা হচ্ছে। তারপরে শ্রম প্রগাঢ় দ্রব্য রপ্তানি, অর্থাৎ লেবার ইন্টেন্সিভ গুডস, যেটা উৎপাদন করতে শ্রমিক বেশি লাগে সেটাকে আমরা লেবার ইন্টেন্সিভ গুডস বলে থাকি। এই ধরনের পণ্য বাংলাদেশ বেশি আমদানি, এই ধরনের পণ্য বাংলাদেশ বেশি রপ্তানি করে থাকে, কারণ বাংলাদেশ শ্রমবহুল দেশ এবং এখানে শ্রম হচ্ছে সস্তা। রপ্তানি বাণিজ্যের সংকীর্ণতা, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অত্যন্ত ন্যারো, অর্থাৎ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, জার্মানি টোটাল রপ্তানি 50% এখানেই হয়, আর বাকি 50% অন্যান্য দেশের সাথে হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এটা বলেছি। তারপরে বৈদেশিক প্রাধান্য, এটাও বলা হয়েছে যে বিদেশিরা প্রাধান্য দিয়ে থাকে। তারপর হচ্ছে বিলাসজাত দ্রব্যের আমদানি নিষিদ্ধ, বাংলাদেশে এখন বৈদেশিক বাণিজ্যের একটা ট্রেন্ড যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে বিলাসজাত দ্রব্য আমরা কম আমদানি করে থাকি, তারপরে কি হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য আমরা বেশি আমদানি করি। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি, বাংলাদেশের রপ্তানি সেক্টরে পাট এবং পাটজাত দ্রব্য একটা বিশেষ ভূমিকা রাখে। জনশক্তি রপ্তানি, আমরা জনশক্তি রপ্তানি করে থাকি, বিশাল পরিমাণ জনবল এখান থেকে রপ্তানি হয়ে যায়, যারা পরে রেমিটেন্স হিসেবে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রা দিচ্ছে। তারপরে গার্মেন্টস শিল্পের প্রাধান্য, অবশ্যই এটা একটা উল্লেখযোগ্য সেক্টর, বাংলাদেশের
বৈদেশিক মুদ্রার 70%ই আসে আসলে তৈরি পোশাক থেকে। আমদানি শুল্ক বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস। বাংলাদেশ সরকার যেটা করেছে, আমদানি শুল্ক বৃদ্ধি করেছে কারণ আমদানি যেন কম হয়, আর রপ্তানি শুল্কটা হ্রাস করেছে যেন রপ্তানি বেশি হয়। এই হলো আমাদের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যটা আমরা দেখলাম। এখন আমরা যেটা বলবো বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমস্যা। আমরা বৈদেশিক বাণিজ্য বৈশিষ্ট্য করলাম, এখন আমরা বৈদেশিক বাণিজ্যের সমস্যা নিয়ে আলোচনা করবো। সমস্যা তো রয়েই গেছে বলেছি, তারপরে বলছি যে সমস্যাগুলো কি কি। ক্ষতিগ্রস্ত অর্থনীতি। আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা যুদ্ধের মাধ্যমে কিন্তু স্বাধীনতা লাভ করেছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অর্থনীতি টোটালি ডিস্ট্রয় ছিল। এমন একটা অর্থনীতি আমরা পেয়েছিল বাংলাদেশ সরকার স্বাধীনতা লাভের পরে, যে এই অর্থনীতিটাকে একেবারে বিধ্বস্ত একটা অর্থনীতিকে দাঁড় করাতে বাংলাদেশ সরকার যথেষ্ট সময় লেগেছে। যাই হোক, যার ফলে কী হচ্ছে, আমাদের এখনও দেখা যাচ্ছে বিধ্বস্ত অর্থনীতির ফলে বাংলাদেশ পুনর্গঠনে কী হয়, দেশটাকে পুনর্গঠন করার জন্য আমদানির পরিমাণটা প্রচুর হয়, কারণ আমদানি ছাড়া আসলে তখন সম্ভব ছিল না যে দেশটাকে পুনর্গঠন করে। এরপরে জনসংখ্যা বৃদ্ধি। আমরা যখন স্বাধীনতা লাভ করি তখনই আমাদের 7 কোটি জনগণ ছিল। এরপরে তো এটাকে এখন আমরা প্রায় 17 কোটির কাছাকাছি 2020-এ। কাজে যে হারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা খুব বোঝা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিটাও, যেটা বাংলাদেশের অর্থনীতিটাকে আসলে টেনে রেখেছে। এবং এই বিশাল পরিমাণ জনসংখ্যার জন্য চাহিদা মেটানোর জন্য প্রচুর পরিমাণ আমদানি করা বাংলাদেশের সরকারের জন্য একেবারে ফরজ হয়ে গিয়েছে, জায়েজ হয়ে গিয়েছে। খাদ্য ঘাটতি, যেহেতু যে পরিমাণ জনগণ সেই পরিমাণ খাদ্য আমরা উৎপাদন করতে পারি না। আমাদের উৎপাদিত জমির পরিমাণ কম। যে জমি আছে সেটার মধ্যে আমাদের উৎপাদনও করতে হয়, আবার ঘর বানিয়েও থাকা লাগে, বিভিন্ন জিনিস প্রয়োজনীয় জিনিসও তৈরি করতে হয়। যার ফলে দেখা যায় আমাদের উৎপাদিত পণ্যের জমির পরিমাণ কম, এবং এ কারণে আমাদের কী হচ্ছে, খাদ্যশস্য উৎপাদনও কম হচ্ছে। কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি। আমরা আসলে আমদানি করে থাকি কি, কাঁচামাল ও যন্ত্রপাতি, যেটার কারণ আমাদের আমদানি, বাংলাদেশের আমদানিটা, অর্থনীতিটা টোটালি এই জন্য কি হচ্ছে, আমদানি নির্ভর হয়ে যাচ্ছে। কারণ যন্ত্রপাতি তো আসলে ছাড়া কোনো কিছুই তৈরি হবে না। আর এই বিশাল বিশাল যন্ত্রপাতি আমদানি করতে বাংলাদেশের অনেক বেশি আমদানি ব্যয় হচ্ছে। ভোগ্যপণ্য আমদানি হচ্ছে। আমরা যে জিনিসগুলো কনজামশন করি সেই জিনিসগুলো আমাদের দেখা যায় আমরা টোটাল দেশের চাহিদা, দেশে যা হয় সেটা দিয়ে চাহিদা মেটানো সম্ভব হয় না, যার ফলে বিদেশ থেকেও আমাদের আমদানি করতে হয়, এবং এ কারণেও প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। বিলাসবহুল দ্রব্যের আমদানি। আমরা যদিও সরকার নিষেধ করেছে বিলাসজাত দ্রব্য আমদানি করা যাবে না, কিন্তু তারপরেও দেখা যায় বিলাসজাত দ্রব্যের পাকে পুকুর কেমন করে যেন আমদানি হয়েই যাচ্ছে। এই বিলাসজাত দ্রব্য আমদানি করতেও কিন্তু প্রচুর খরচ হচ্ছে। তারপরে আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি। বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে সেসব পণ্যের দেখা যায় দাম ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আর দুঃখের বিষয় কি জানো, বাংলাদেশ যেসব পণ্যগুলো রপ্তানি করে সেসবগুলোর দাম ডে বাই ডে কমে যাচ্ছে, যার ফলে আমরা ওই প্রতিকূল শর্তেই আছি। আমদানি ব্যয় আমাদের বেড়ে যাচ্ছে আর রপ্তানি ব্যয় আমাদের কমে যাচ্ছে। এরপরে আসো পরিবহন ও কৃষি উপকরণের আমদানি বৃদ্ধি। যেই পরিবহনে করে আমরা আমদানি করব বা রপ্তানি করব, সেইটারও দেখা যাচ্ছে না, আমদানিটা বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। কৃষি উপকরণেরও, যেটা মনে করেন ট্রাক্টর আমরা আমদানি করি, ট্রাক্টরটা আমরা বিদেশ থেকে নিয়ে আসি, এখন ট্রাক্টরের দাম বেড়ে যাচ্ছে। সব কিছুই দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, যার ফলে আমদানি ব্যয়টা বেড়ে যায়। তারপরে খনিজ পদার্থের আমদানি। আমরা খনিজ পদার্থ আমাদের দেশে সেরকম নাই, লোহা, কয়লা, তেল, এগুলো আমাদের দেশে নাই, যার ফলে এইসব পণ্য আমাদের আমদানি করতে হয়। কতিপয় পণ্যের রপ্তানি আমরা খুব লিমিটেড আইটেম রপ্তানি করে থাকি, যেমন চা, তারপরে হচ্ছে চামড়া, পাটজাত দ্রব্য, তারপরে হচ্ছে অপ্রচলিত পণ্যের রপ্তানিকেই আমরা বেশি করে থাকি প্রচলিত পণ্যের চেয়ে, যার ফলে কী হচ্ছে, আমাদের রপ্তানি আয়টা বাড়ছে না। উৎপাদন কম, আমাদের দেশে উৎপাদন কম, আমি বলেছি।
রপ্তানি পণ্যের মানও নিম্ন, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা রপ্তানি করি সেটার মানটা এত খারাপ, মনে করো ইন্ডিয়াও সেই জিনিসটা উৎপাদন হয়, পাটজাত দ্রব্য মনে করো বাংলাদেশে উৎপাদন করে, ইন্ডিয়া উৎপাদন করে, এবং বাংলাদেশে যেটা উৎপাদন করে কোয়ালিটিটা খুবই খারাপ কিন্তু ইন্ডিয়ারটা ভালো, তখন বায়ার কোন দেশেরটা নেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই যেটা ভালো সেটা নেবে, তাই না? এদিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে আছি রপ্তানি জিনিসের মান নিম্ন হওয়ার কারণে। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় বেশি, প্রোডাকশন কস্ট আমাদের বেশি, কারণ আমাদের শুধু লেবারটাই সস্তা, এছাড়া সব কিছুই কিন্তু দাম অনেক বেশি, যার ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যায়। আর প্রোডাকশন কস্ট বেড়ে গেলে আমরা বায়ারকে এর চেয়ে কম মূল্যে জিনিসটা দিতে পারি না। বাজার সম্প্রসারণের ব্যর্থতা এমন হচ্ছে যে আমরা বাজার তৈরি করতে পারছি না। আমাদের গার্মেন্টস আইটেম, আমাদের জামদানি শাড়ি, আমরা যেসব জিনিসগুলো রপ্তানি করে থাকি, পাটজাত দ্রব্যের নতুন কোনো বাজার আমরা তৈরি করতে পারছি না, বরং যেসব বাজারগুলো আমাদের ছিল অন্যান্য দেশের কম্পিটিশনে সেই বাজারগুলো আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি, যার ফলে আমাদের বাজার বিস্তৃতি লাভ না করে সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং আমাদের এই কারণেও রপ্তানি আয় কমে যাচ্ছে। অদৃশ্যমান খাতে ব্যয় বৃদ্ধি, অদৃশ্যমান খাতে ব্যয় বৃদ্ধি হচ্ছে বেশি। অদৃশ্যমান খাত বলতে বোঝায় যেমন আমরা একটা জিনিস রপ্তানি করব, সেই জিনিসটা তো পরিবহন ছাড়া রপ্তানি করতে পারি না, তাহলে পরিবহন খরচ এখানে অদৃশ্য খরচ। আর এই ক্ষেত্রে, এসব ক্ষেত্রে দেখা যায় এই খরচগুলো যখন বেড়ে যাচ্ছে তখন অবভিয়াসলি আমাদের আমদানি ব্যয়টাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সুষম উন্নয়ন হয় না, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটার আমদানি রপ্তানির এই বাণিজ্য শর্ত অনুকূল না থাকার কারণে আমাদের দেশে, পুরা দেশের অর্থনৈতিক যে লেনদেনটা সেটা সুষম হচ্ছে না। তারপরে হচ্ছে উদারীকরণের কুফল, সরকার যে উদারীকরণ নীতি অবলম্বন করেছে, অর্থাৎ ওপেন মার্কেট ইকোনমি, বাজার খুলে দিয়ে রেখেছে, এর ফলে যে কেউ যখন ইচ্ছা তখন এই আমাদের বাজারে প্রবেশ করছে এবং যা আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। শত্রুর অনুপ্রবেশ, শত্রুর অনুপ্রবেশ বলছিলাম। শত্রুর অনুপ্রবেশ মানে এই ইন্টারন্যাশনাল ট্রেডের কারণে কিন্তু এই যে আমাদের যে উদারীকরণ নীতি, এই কারণে কিন্তু অনেক শত্রুও দেশে প্রবেশ করতে পারে, বাণিজ্যের নাম করে ঢুকে যায়। তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা, মনে আছে নিশ্চয়ই তোমাদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? বণিকের দণ্ড রাজদণ্ড রূপে পরিণত করে। প্রথমে ওরা কিন্তু বাণিজ্য করতেই ঢুকেছিল, পরে আস্তে আস্তে পুরা উপমহাদেশ তারা দখল করে নিয়েছিল। এরকমভাবে অনেক বেশি ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে শত্রুর অনুপ্রবেশ ঘটে থাকে। মেধা পাচার, মেধা পাচার, জনশক্তি রপ্তানির মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের দেশের দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এছাড়া আরও অনেক দক্ষ কর্মী যারা, তারাও কী হয়ে যাচ্ছে? অন্য দেশে চলে যাচ্ছে, মাইগ্রেট হয়ে, যার ফলে এখানে মেধা পাচার হয়ে যাচ্ছে। এবং ডাম্পিং, ডাম্পিং নীতিটা কি আমি তোমাদেরকে বলেছিলাম, ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে ডাম্পিং হচ্ছে এবং এই ডাম্পিংয়ের কারণে কি হয়? ডাম্পিংয়ের কারণে একটা দেশের বাজার সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। বাংলাদেশেও সেই সমস্যার মধ্যে রয়েছে। সম্পদ পাচার এমন হয় আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস, এটার মাধ্যমে দেখা যাচ্ছে অজান্তেই সম্পদ পাচার হয়ে যাচ্ছে। কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে, কারণ কৃষির ক্ষেত্রে মনোযোগ দেওয়াই হচ্ছে না। আমদানি পণ্য সব কিছুই শিল্পভিত্তিক, কৃষির জন্য অত মনোযোগ নাই, যার ফলে কৃষি উন্নয়নটা ব্যাহত হচ্ছে। এই জন্য আমাদের বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমস্যা। এখন আমরা যেটা করব, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমস্যার সমাধান। কি মনে হয় তোমাদের? এই যে এত এত সমস্যা, এই সমস্যা নিয়ে কি বৈদেশিক বাণিজ্য বাংলাদেশে আদৌ ইন্টারেস্টেড না হলেও বৈদেশিক বাণিজ্যটা আসলে করতেই হবে প্রয়োজনের জন্য, তাই না? কাজেই সমস্যাগুলো কিন্তু সমাধানও চাইলে করা যায়। তো আমরা দেখে নিই আসলে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় বা আদৌ সম্ভব হয় কিনা। দেখো, যদি আমরা বলি কৃষিভিত্তিক শিল্প স্থাপন, প্রথমে এটা দিয়ে শুরু করো। কেন? বাংলাদেশ তো একটা কৃষি প্রধান দেশ, আমরা জানি, তাই না? বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এখন যদি আমরা এমন ধরনের শিল্পটা বেছে নিই যেটাকে কৃষির প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের দেশে সমস্যাটা কিছুটা হলেও সমাধান করা সম্ভব হবে।
তারপর হচ্ছে উৎপাদন বৃদ্ধি। মেইন টার্গেট হচ্ছে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন বৃদ্ধি করলে কিন্তু আমাদের র ম্যাটেরিয়ালস আমদানি করতে হবে না, খাদ্যশস্য আমদানি করতে হবে না। কুটির শিল্পের উন্নয়ন, আমরা হতে পারে বৃহৎ শিল্প যেটা সেই সেক্টরে উন্নতি করতে পারছি না, কিন্তু আমরা কুটির শিল্প যদি হাত পেয়ে কুটির শিল্পের মাধ্যমে উন্নয়ন করে যদি রপ্তানি আয় বাড়াতে পারি, তো দেখো জাপানিরা কিন্তু চাইনিজরা কিন্তু কুটির শিল্পের মাধ্যমেই আজকে এই ব্যাপক উন্নতি লাভ করেছে। তারা কিন্তু জাপানিদের এই চাইনিজের প্রত্যেকটা গৃহই কিন্তু এক একটা শিল্প কারখানা বলা যায়, প্রত্যেকের গৃহে। কাজেই আজকে তারা এত উন্নতি লাভ করেছে এই কারণে। তো বাংলাদেশের কুটির শিল্পের একটা ঐতিহ্য আছে, বাংলাদেশ যদি এই সেক্টরে একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু বাংলাদেশের রপ্তানি আয় বাড়ানো সম্ভব হয়। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা যদি খাদ্যটাকে বেছে নিই, খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, তাহলে দেখা যায় আমাদের রপ্তানি তো করতেও পারবো এবং আমদানির এই ব্যয় অনেক সিংহভাগ আমাদের কমে আসবে। অর্থাৎ ওই যে প্রতিকূল বাণিজ্য শর্ত, আমদানি বেশি রপ্তানি কম, সেটা ব্যালেন্সে আসার একটা সুযোগ থেকে যাবে। বিলাসবহুল দ্রব্যের আমদানি হ্রাস, আমরা আমদানি করবো প্রয়োজনীয় দ্রব্য, বিলাসজাত দ্রব্য না, তাহলে আমাদের আমদানি ব্যয়টা কম হবে। এছাড়া শিল্পোন্নয়ন, কৃষির উন্নয়নের সাথে সাথে আমাদের শিল্পোন্নয়ন করতে হবে। ক্ষুদ্র মাঝারি শিল্প যেগুলো আছে সেগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হবে, কারণ আমরা তো বেশিরভাগ শিল্পজাত পণ্যই আমদানি করে থাকি। কাজে শিল্পের দিকে যদি আমরা মনোযোগ দিই, শিল্প যদি উন্নতি করে থাকি, তাহলে এই সেক্টরে অবশ্যই আমাদের প্রতিকূলতা দূর করা সম্ভব হবে। জনশক্তি রপ্তানি, বাংলাদেশ জনবহুল দেশ, আগেই বলেছি আবারও বলছি, এক্ষেত্রে আমরা যদি জনগণ রপ্তানি করতে পারি, সেটা হোক দক্ষ অদক্ষ আধা দক্ষ, জনশক্তি যদি রপ্তানি করতে পারি প্রচুর, তাহলে কী হবে, বাংলাদেশের জনসংখ্যার যে একটা বিশাল বোঝা, এই বোঝাটা কমে যাবে। মুদ্রার সুদের হার যদি হ্রাস করতে পারি, তাহলে কী হবে, অর্থাৎ আমরা যদি আমদানির যে শুল্কটা বাড়িয়ে দেই এবং রপ্তানি শুল্কটা কমিয়ে দিই, তাহলে এটার মাধ্যমে আমরা উন্নতি করতে পারব। তারপর হচ্ছে অদৃশ্য খাতে ব্যয় হ্রাস, অদৃশ্য খাতে যে ব্যয়টা হয় বেশি সেই ব্যয়গুলো যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু বিদেশ ভ্রমণে ব্যয়, মনে করো এই যে বাংলাদেশ দূতাবাসে এত বেশি খরচ হয়, এত বেশি খরচ দেখায়, বাংলাদেশ সরকারকে তো সেটা বহন করতে হয়। কাজে এইসব খরচগুলো, এগুলো হচ্ছে অদৃশ্য খাত, এই খরচগুলো যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা ব্যালেন্স আসার সুযোগ থাকে। তারপরে হচ্ছে অপ্রচলিত পণ্য রপ্তানি বলেছে। অপ্রচলিত পণ্য রপ্তানি শব্দটা তোমাদের কাছে একটু নতুন হবে। অপ্রচলিত পণ্য কি, বাংলাদেশ রপ্তানি করে থাকে দুই ধরনের পণ্য, একটা প্রচলিত পণ্য, একটা অপ্রচলিত পণ্য। প্রচলিত পণ্য হচ্ছে সবসময় ধরে সবসময় যা রপ্তানি করা হয় সেটাকে বলা হয় প্রচলিত পণ্য। আর অপ্রচলিত পণ্য হচ্ছে সবসময় করা হয়, মাঝে মাঝে করা হয়, কিন্তু এখান থেকে যখন প্রচুর আয় হয় তখন সেটাকে অপ্রচলিত পণ্য বলা হয়। বাংলাদেশে অপ্রচলিত পণ্যের রপ্তানির সেক্টরে একটা বিশাল সুযোগ আছে। যেমন বাংলাদেশ এই সেক্টরে রপ্তানি করে থাকে, মনে করো, এবং এই কর্মসূচি যদি গ্রহণ করে তাহলে কিন্তু একটা প্রতিকূলতা আসবে। যেমন বাংলাদেশ অপ্রচলিত পণ্য হচ্ছে ব্যাঙের পান, পান, তারপরে হচ্ছে ঔষধ, এই ধরনের পণ্য বাংলাদেশ কিন্তু রপ্তানি করে একটা ভালো অ্যামাউন্ট রপ্তানি আয় হিসেবে যোগ করতে পারে। তারপর হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, বাংলাদেশকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আসতে হবে, যে হ্যাঁ আমি তোমার দেশ থেকে এই পণ্য নেব, বিনিময়ে তুমিও আমার দেশ থেকে এইসব পণ্য কিছু নিতে হবে তোমাকে। এরকম দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেও, বাণিজ্য চুক্তির মাধ্যমেও কিন্তু বাণিজ্যের উন্নয়ন করা সম্ভব হয়। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস, প্রোডাকশন কস্টটাকে যদি আমি কমাতে পারি, তাহলে আমি কিন্তু রপ্তানি করব, কমে দিতে পারবো। মনে করো এই মার্কারটা আমি যদি 50 টাকায় উৎপাদন করি, এখন তাহলে তো আমি 50 টাকার নিচে এটা বেচতে পারবো না, তাই না? আমাকে এটা 60 টাকা বা 55 টাকা বেচলে কিছুটা লাভ হবে। এইটা যদি আমি এখন 30 টাকায় রপ্তানি করতে পারি, 30 টাকা যদি উৎপাদন করতে পারি, তাহলে আমার কী হচ্ছে, আমি এটা কম দামে বিক্রি করতে পারবো, তখন আমার কাছ থেকে সবাই কিনবে, তাই না? এভাবে উৎপাদন ব্যয়টাও যদি কমাতে পারি, তাহলে আমাদের
ব্যালেন্সটা, অর্থাৎ এই ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, সেটা সুষম হওয়ার একটা সুযোগ থাকবে। রপ্তানি দ্রব্যের মান উন্নত করা, ওই যে বললাম যে মানটাকে উন্নত করতে হবে, তাহলে অন্যান্য দেশের কম্পিটিশনে আমরা এগিয়ে থাকবো। তারপরে ব্যাপক প্রচার করতে হবে। ব্যাপক প্রচার যদি না থাকে, মানুষ যদি নাই জানে যে আমাদের দেশে ভালো জামদানি শাড়ি তৈরি হয়, তাহলে তো একটু বিক্রিই হবে না, তাই না? আমরা ভালো গার্মেন্টস আইটেম তৈরি করি, এটা যদি না জানেন তাহলে তো আমরা অর্ডারই পাবো না। কাজে প্রচারটাও করতে হবে। তারপরে হচ্ছে প্রেরণামূলক উৎসাহ প্রদান, উৎসাহ ইনসেন্টিভ যেটাকে বলা হয়, সেটা দিতে হবে সরকারকে। অর্থাৎ যে অনেক বেশি রপ্তানি করতে পারে তাকে তুমি কিছু সুবিধা দিয়ে দাও, তাহলে দেখবে তার মতো আরও অনেকে এগিয়ে আসবে, তাই না? এভাবে মুদ্রাস্ফীতি রোধ করতে হবে। মুদ্রাস্ফীতি তোমরা জানো কাকে বলে? কোনো জিনিসের ডে বাই ডে দাম বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়। তো জিনিসের দাম বৃদ্ধি পেলে আসলে আমরা রপ্তানি আয় বাড়াতে পারবো না, আমদানি ব্যয় কমাতে পারবো না। তো জিনিসের দামটাকে আসলে স্ট্যাবল রাখতে হবে, মুদ্রাস্ফীতি কমাতে হবে। সহজ শর্তে ঋণ দিতে হবে রপ্তানিকারকদেরকে, আর আমদানিকারকদেরকে কঠিন শর্তে ঋণ দিতে হবে। তারপরে হচ্ছে বেসরকারি খাতকে উৎসাহ প্রদান। সরকারের পক্ষে সবসময় সব কিছু করা সম্ভব না, সব দিকে সরকারের হাত দেওয়া সম্ভব না। এই জন্য বেসরকারি খাতকেও তোমার এগিয়ে আসতে হবে, বেসরকারি খাতকে সুযোগ করে দিতে হবে আমদানি রপ্তানি করা, যাতে আমাদের যে ডিসফেভারে আছে ট্রেড অফ ব্যালেন্সটা, এই ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমরা যেন ইন ফেভারে আনতে পারি, এই জন্য আমাদেরকে এই উদ্যোগগুলো নিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে আমার টপিকস যা আলোচনা করলাম। আন্তর্জাতিক, আমি আবার একটু বলছি তোমাদেরকে, দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা বা প্রতিবন্ধকতা, বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমস্যা, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের সমাধান, এই কন্টেন্টসটা আজকে আমরা আলোচনা করলাম। এবং অবশ্যই এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা, তোমরা মনে রাখবে ফার্স্ট চ্যাপ্টারে আজকে সেকেন্ড লেকচার হচ্ছে। আর আশা করি তুমি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করো পরিবারের সবাইকে নিয়ে। আল্লাহ হাফেজ।